হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রান উইথ রাজীবের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার কাশ্মীর সিরিজের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার কাশ্মীর সিরিজের দ্বিতীয় পর্ব অর্থাৎ গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা কলকাতা শিয়ালদহ স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস ট্রেন ধরে দিল্লি গিয়েছিলাম এবং দিল্লির হোটেলে এক রাত স্টে করে পরদিন কিভাবে আমরা আগ্রা গিয়ে তাজমহল ভিজিট করেছিলাম। আর আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আগ্রা তাজমহল ভিজিট শেষ করে আগ্রা ফোর্ট গেলাম এবং আগ্রা ফোর্ট ভিজিট শেষে দিল্লি ব্যাক করে দুরন্ত এক্সপ্রেস ট্রেন ধরে আমরা কিভাবে জম্মু গেলাম এবং ফাইনালি জম্মু থেকে আমরা কিভাবে শ্রীনগর পৌঁছলাম। এই সমস্ত কিছু আজকের এই পর্বে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাথেই থাকবেন। লেটস গো। আর এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি আগ্রা ফোর্ট। ওই দূরে লাল রঙের যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আগ্রা ফোর্ট। তাজমহল থেকে আগ্রা ফোর্টের দূরত্ব খুব বেশি নয়, মাত্র 2.5 কিলোমিটার। আমরা তাজমহলের গেট থেকে অটো ভাড়া করে আগ্রা ফোর্ট পৌঁছেছিলাম। ভাড়া পড়েছিল পার অটো 50 রুপি করে। বসতে পারবেন এক একটা অটোতে 4 থেকে 6 জন। এটি হচ্ছে আগ্রা ফোর্টের চেক ইন লাইন। ফোর্টের গেট থেকেই টিকিট কেটে এখানে লাইনে দাঁড়িয়ে আপনাকে চেক ইন করতে হবে। তবে আমরা তেমন দীর্ঘ লাইন পাইনি, সব মিলিয়ে 2-3 মিনিট লেগেছিল আমাদের। আর এখানে ঢোকার সময় তাজমহলে ঢোকার মতো তেমন চেকিং হয় না। ফ্রেন্ডস, এখন আগ্রা ফোর্টে ঢুকে পড়লাম। একটা জরুরি তথ্য দেওয়ার আছে, সেটা হচ্ছে আপনারা যারা তাজমহল দেখবেন, তাজমহলের যে টিকিট কাটবেন বাংলাদেশি হিসেবে, তাজমহলের টিকিটটি দেখিয়ে আপনি আগ্রা ফোর্টের টিকিট কাটতে পারবেন মাত্র 40 রুপিতে। তাজমহলের টিকিট না দেখাতে পারলে আগ্রা ফোর্টের টিকিট কাটতে হবে 80 টাকা দিয়ে, অর্থাৎ 80 রুপি দিয়ে। সুতরাং যারা তাজমহল দেখবেন তারা অবশ্যই টিকিটটি সংরক্ষণ করবেন যদি আগ্রা ফোর্ট দেখার ইচ্ছা থাকে। চলুন সামনে যাওয়া যাক। ভিউয়ার্স, চলুন তাহলে আগ্রা ফোর্ট দেখতে দেখতে এই ফোর্ট বা কেল্লা সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নেওয়া যাক। আগ্রা ফোর্ট বা আগ্রার এই লাল কেল্লাটি ছিল ভারতীয় উপমহাদেশের শাসক মোগল রাজবংশের আবাসস্থল। 16শো শতাব্দীতে সম্রাট আকবরের রাজত্বকালে শুরু হয় এই কেল্লা নির্মাণের কাজ, আর তা শেষ হয় 18শো শতাব্দীতে এসে সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে। রাঙা বেলে পাথরে তৈরি এই দুর্গের আয়তন প্রায় 2.5 কিলোমিটার। দুর্গটির অভ্যন্তরে রয়েছে অনেক প্রাসাদ, মিনার এবং মসজিদ। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে এই দুর্গটি অনেকটাই আমাদের পুরান ঢাকার লালবাগ কেল্লার মতো মনে হয়েছে। এর প্রাসাদ এবং মিনারগুলি অনেকটাই সেরকম। তবে প্রথমবার গেলে আপনাদের খারাপ লাগবে না, আমারও লাগেনি। তাই আপনারা যারা তাজমহল ভিজিট করতে আগ্রা আসবেন তারা অবশ্যই আগ্রা ফোর্টটিও ভিজিট করে যাবেন। ভিউয়ার্স, আগ্রা তাজমহল এবং আগ্রা ফোর্ট ভিজিট শেষ করে আমরা যখন দিল্লির উদ্দেশ্যে ব্যাক করছিলাম তখন সন্ধ্যা প্রায়। পশ্চিম আকাশে রক্তিম সূর্য মোহনীয় এক আভা ছড়াচ্ছিল আর আমাদের গাড়িটি ছুটে চলেছিল যমুনা এক্সপ্রেস হাইওয়ে ধরে। সারাদিনের ক্লান্তিতে আমাদের প্রায় অনেকেই ঘুমিয়ে পড়েছিল, তবে আমি জেগে জেগে উপভোগ করছিলাম বাইরের মন মাতাল করা মোহনীয় সেই সৌন্দর্যকে, যা আমার মনে আজও গেঁথে আছে। দিল্লির সরাই রোহিলা স্টেশন থেকে আমাদের জম্মুর উদ্দেশ্যে দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি ছিল রাত 10টায়, তাই আমরা সরাসরি স্টেশনের দিকেই যাচ্ছিলাম।
আর এই হচ্ছে আমাদের দুরন্ত এক্সপ্রেস ট্রেন। আমরা প্রায় 9:30 নাগাদ স্টেশনে পৌঁছে দেখি আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে লাগানো আছে। এই ট্রেনের ব্যাপার স্যাপার, নিয়মকানুন এবং সিস্টেম প্রায় সবই ছিল আগের রাজধানী এক্সপ্রেস ট্রেনটির মতোই। তবে এবার আর আমরা খাবার ইনক্লুড করে টিকিট কাটিনি, তাই আমাদের কোনো খাবার দেওয়া হয়নি। আমরা ট্রেনে ওঠার আগেই বাইরে থেকে খাবার কিনে নিয়ে উঠেছিলাম। তবে ট্রেনের ভিতরেও খাবার পাওয়া যায়, আর সেটা খুব দ্রুত ফুরিয়েও যায়। তাই আপনারা যারা এই ট্রেনে ভ্রমণ করবেন তারা যদি টিকিটের সাথে খাবার ইনক্লুড না করে থাকেন তবে চেষ্টা করবেন ট্রেনে উঠেই খাবার কিনে ফেলতে, না হলে পরে পস্তাবেন। ভিউয়ার্স, গতকাল অর্থাৎ 10 জুন রাতে দিল্লি সরাই রোহিলা স্টেশন থেকে আমাদের দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি জম্মুর উদ্দেশ্যে ছেড়েছিল রাত 10টায়। রাতে চারপাশ অন্ধকার ছিল, সুতরাং কোনো প্রকার ভিডিও করতে পারিনি। আর আজ 11 জুন সকাল, দিল্লি থেকে জম্মু মোট 588 কিলোমিটার পথ যেতে আমাদের সময় লাগবে কম বেশি 10 থেকে 11 ঘন্টা। আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই জম্মু পৌঁছে যাব। তবে জম্মু পৌঁছতে পৌঁছতে চলুন দুরন্ত এক্সপ্রেস ট্রেনের ভাড়ার ব্যাপারটা জেনে নেওয়া যাক। এই ট্রেনে রয়েছে 4 ক্যাটাগরির কামরা: এসি ফার্স্ট ক্লাস, এসি 2 টায়ার, এসি 3 টায়ার এবং স্লিপার। ভাড়া পড়বে 560 রুপি থেকে 2200 রুপি পর্যন্ত। পুরোটাই এসি ট্রেন। এবার জম্মু পৌঁছতে পৌঁছতে চলুন গুরুত্বপূর্ণ একটি তথ্য জেনে নেওয়া যাক। আমরা কলকাতায় পৌঁছেই ভোডাফোনের যে সিম কিনেছিলাম সেটা কিন্তু জম্মু পৌঁছানোর আগেই নো সিগন্যাল দেখাচ্ছিল। অর্থাৎ ইন্ডিয়ার কোনো ফোন অপারেটর কোম্পানির সিমই আপনি জম্মু কাশ্মীর স্টেটে ইউজ করতে পারবেন না। জম্মু কাশ্মীরের জন্য রয়েছে আলাদা সিম, এবং সেটা একজন বাংলাদেশি হিসেবে আপনি কিনতে পারবো না। এক্ষেত্রে আপনাকে একটু বিপাকে পড়তে হতে পারে, যেমনটা আমরা পড়েছিলাম। আমরা কাশ্মীরে যে কয়দিন থাকবো তার জন্য কাশ্মীরের একটি ট্যুর এজেন্টের কাছ থেকে হোটেল, খাওয়া এবং গাড়ির জন্য একটি 5 দিনের প্যাকেজ নিয়েছিলাম। আর সেই এজেন্ট আমাদের জন্য আগে থেকেই জম্মুতে গাড়ি পাঠিয়ে রেখেছিল। সুতরাং সেই এজেন্ট এবং গাড়ির ড্রাইভারের সাথে আমাদের যোগাযোগ করার প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু আমাদের কাছে কোনো ওয়ে ছিল না। তখন আমরা একটা উপায় অবশ্য বের করি। ট্রেনের ভিতরেই এক ভদ্রলোক ট্রাভেল করছিলেন তার পরিবার নিয়ে। আমরা তার সাথে বিষয়টা শেয়ার করি। তিনি খুব আন্তরিক হয়ে আমাদের সমস্যা সলভ করে দেন। তার কাছে জম্মু কাশ্মীর স্টেটের সিম ছিল। তিনি সেটা দিয়ে আমাদের এজেন্ট এবং ড্রাইভারের সাথে যোগাযোগ করে সব আপডেট আমাদের জানিয়ে দেন। আমরাও হাফ ছেড়ে বাঁচি। তবে এই সুযোগটা আমরা যদি না পেতাম তাহলেও আর একটা উপায় অবশ্য ছিল। জম্মু স্টেশনে আইএসডি কল করার সুবিধা ছিল, সেখান থেকেও আমরা ফোন দিতে পারতাম। সুতরাং ভিউয়ার্স, ঘাবড়ানোর কিছু নেই। আর এই যে ভিউয়ার্স, আমরা পৌঁছে গেছি জম্মু স্টেশনে। কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেন থেকে নেমে পড়ব। আমরা যখন স্টেশনে পৌঁছলাম ততক্ষণে প্রায় 9:30 বেজে গেছে। তার মানে আমাদের প্রায় 11.5 ঘন্টা লেগেছে জম্মু পৌঁছতে। আর এই যে আমরা নেমে পড়লাম ট্রেন থেকে। জম্মু স্টেশনটি ছিল খুবই সিমসাম, আর শিয়ালদহ কিংবা দিল্লির মতো অতটা ভিড়ও ছিল না। এই যে ভিউয়ার্স, এই ভদ্রলোকের সাথে আমাদের ট্রেনের ভিতর পরিচয় হয়। তিনি তার ফোন থেকে আমাদের হেল্প করেন এবং আমরা কিভাবে স্টেশন থেকে বের হয়ে আমাদের গাড়ির কাছে যেতে পারবো তা বুঝিয়ে দেন। অসংখ্য ধন্যবাদ এই ভাইটিকে। আর এই হচ্ছে জম্মু স্টেশনের বাইরের দিক। স্টেশনের বাইরে এসে আমরা সোজা একটা রাস্তা পাই, সেটি দিয়েই হাঁটতে থাকি। এই রাস্তা ধরে মিনিট 5 হাঁটার পর লোকাল কিছু মিনি বাস পাওয়া যাবে, যেগুলো ম্যাটাডোর বাস নামে পরিচিত। সেই বাসে উঠে আমাদের যেতে হবে 10 মিনিটের দূরত্বে হোটেল রেডিসন ব্লু এর সামনে। সেখানে আমাদের জন্য আমাদের কাশ্মীরে নিয়ে যাওয়ার গাড়ির ড্রাইভার অপেক্ষা করছে। তবে আপনারা যারা কোনো প্যাকেজের আওতায় আসবেন না কিংবা একা আসবেন, তারা এই জম্মু স্টেশন থেকে বের হয়ে একই রাস্তা ধরে এগুলেই সরাসরি কাশ্মীরে যাওয়ার বাস পাবেন। ভাড়া পড়বে 500 রুপি করে জনপ্রতি, অথবা ওখান থেকে শেয়ার জিপেও যেতে পারবেন। ভাড়া পড়বে জনপ্রতি 800 রুপি করে।
292 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে কম বেশি 8 থেকে 10 ঘন্টা। তবে এই জম্মু রেল স্টেশন থেকে আপনারা কাশ্মীরে অর্থাৎ শ্রীনগরে ট্রেনেও যেতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের ভেঙে ভেঙে যেতে হবে। তবে এই ব্যাপারে বিস্তারিত জানতে হলে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। আর এই যে আমরা এসে গেছি আমাদের ম্যাটাডোর মিনি বাসের সামনে। এখান থেকে জনপ্রতি 10 রুপি করে দিয়ে আমরা চলে যাব হোটেল রেডিসন ব্লুর সামনে। সেখান থেকে আমাদের প্যাকেজের গাড়ি করে সরাসরি শ্রীনগর। প্রায় মিনিট 10 পরেই আমরা নেমে পড়লাম। আর এই হচ্ছে আমাদের কাশ্মীরে যাওয়ার গাড়ি, 16 সিটের টেম্পো ট্রাভেলার। এই গাড়িটি আগামী 6 দিনে আমাদের ভ্রমণ সঙ্গী। কিছুক্ষণের মধ্যে আমাদের ড্রাইভার মোহাম্মদ আলী ভাই গাড়ি ছেড়ে দিলেন। প্রথমে আমরা খুব মসৃণ হাইওয়ে পেয়ে এবং সেই সাথে বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে গত 3 দিনের টানা জার্নি, ক্লান্তি, তাপমাত্রা সব কিছু নিমেষেই উধাও হয়ে গেল। মাখনের মতো মসৃণ রাস্তার সাথে আরও চমক ছিল, তা হলো এই রাস্তার টানেলগুলো। কিছু দূর পর পর আমরা টানেলের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছিলাম। আমাদের ভিতরে অনেকেরই এটা ছিল টানেলে ঢোকার প্রথম অভিজ্ঞতা। মসৃণ রাস্তা এবং কয়েকটি টানেল পার হতে হতেই আমাদের দুপুরের খাবারের জন্য গাড়ি ব্রেক করা হলো রাস্তার পাশের একটি ধাবায়। সবাই ছিলাম ক্ষুধার্ত, নেমেই ধাবায় গিয়ে হামলে পড়লাম সবাই। আর এই ধাবাটির খাবারগুলো ছিল অসাধারণ, খুবই সিম্পল খাবার, সাদা ভাত, বেগুন ভর্তা, সবজি আর ছোলার ডাল, কিন্তু আমাদের কাছে তখন অমৃত মনে হচ্ছিল। খুব আয়েশ করে সময় নিয়ে সবাই খেয়ে দিয়ে আবার জার্নির জন্য প্রস্তুত হলাম। খেয়ে দিয়ে কিছু দূর চলার পরেই আমরা ঢুকে পড়লাম চেনানি নাসরি টানেলে। মোর দ্যান 9 কিলোমিটার লম্বা এই টানেলটি হচ্ছে এই রোডের সবথেকে সুন্দর টানেল। এর মাঝে মাঝে রয়েছে অক্সিজেনের ব্যবস্থা, কেননা এই দীর্ঘ টানেল পার হতে গিয়ে শ্বাসকষ্টের পেশেন্টদের অক্সিজেনের সমস্যা হতে পারে, বিধায় এই ব্যবস্থা। তবে আমার কাছে খুব অ্যাডভেঞ্চারপূর্ণ মনে হয়েছে এই জার্নিটা।
মসৃণ রাস্তা আর কয়েকটি অ্যাডভেঞ্চারাস টানেল পার হয়ে এসে আমরা পড়লাম কিছুটা ভাঙাচোরা আর ধুলাময় রাস্তায়। তবে চারপাশের প্রকৃতি ছিল দেখার মতো। এই প্রথম আমরা চারপাশে সুউচ্চ সবুজ পাহাড়ের দেখা পেলাম, সেই সাথে বাইরের ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা। দিল্লি আর কলকাতার কথা আমাদের মনে পড়ে গেল, কি দুর্বিষহ তাপমাত্রা ছিল। আর জম্মু থেকে কাশ্মীরের রাস্তায় যেতে যেতে ভালো লাগার আবেশে আমাদের চোখ বুজে আসছিল। দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল অদ্ভুত এক নীল রঙের বরফ গলা পানি, সেই সাথে পাহাড়ের খাঁজে খাঁজে ছোট ছোট ঘর বাড়ি। সব মিলিয়ে অপরূপ এক প্রকৃতি আমাদের হাতছানি দিয়ে যেন ডাকছিল। এইসব দেখতে দেখতে হঠাৎ করেই আমাদের গাড়িটি একটি ভয়ঙ্কর টানেলের ভিতর প্রবেশ করলো। এই টানেলটি অন্য টানেলগুলোর মতো ছিল না, ভিতরে ভুতুরে আলো ছিল, আর টানেলটির গায়ের পলেস্তারা খসে খসে যেন পড়ছিল। দেয়ালে ঝুলছিল পুরনো সব ইলেকট্রিক মোটা তার। সব থেকে উদ্বেগের বিষয় ছিল এই টানেলে ঢোকার কিছুক্ষণের মধ্যেই আমাদের হালকা শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, যা অন্য টানেলগুলোতে হয়নি। আর এই টানেলের ভিতরে কোনো অক্সিজেনের ব্যবস্থাও ছিল না। টানেলের ভিতরে ছিল তীব্র মাত্রায় পেট্রোলের গন্ধ, আমাদের চোখও জ্বালাপোড়া করছিল। এক জায়গায় তো অন্য এক গাড়ির যাত্রীর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল, ওই গাড়ি ব্রেক করাতে সব গাড়ি থেমে জ্যাম বেঁধে গিয়েছিল টানেলের ভিতরেই। কি ভয়ঙ্কর অবস্থা! পরে অবশ্য সমাধান হয়েছিল এবং আমরা দ্রুত টানেলের ভিতর থেকে বের হয়ে যাই। এই টানেলটি ছিল প্রায় 9 কিলোমিটার লম্বা, পাড়ি দিতে 15 মিনিট লেগে যায়। তাই আপনারা যারা এই রোডে ট্রাভেল করবেন তারা এই টানেলের কথা মাথায় রেখে সেভাবে মানসিকভাবে প্রস্তুতি রাখবেন। বিশেষ করে অ্যাজমার রোগী এবং শিশুদের ব্যাপারে বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজন হতে পারে। পরে অবশ্য জেনেছিলাম এই টানেলটি ছিল এই রুটের সব থেকে পুরনো, অর্থাৎ প্রায় 200 বছর পুরনো টানেল ছিল এটি, এবং এটি তেমনভাবে সংস্কারও করা হয়নি। হ্যাঁ ভিউয়ার্স, অবশেষে দীর্ঘ 8 ঘন্টা জার্নি শেষ করে বিকেল আমরা পৌঁছে গেলাম শ্রীনগর, অর্থাৎ কাশ্মীরের রাজধানী বলা হয়ে থাকে যাকে। আমাদের হোটেল আগে থেকেই ঠিক করা ছিল, অর্থাৎ আমরা কাশ্মীরে যে 5 দিন ছিলাম সেই 5 দিনের জন্য আমরা কাশ্মীরেরই একজন এজেন্টের কাছ থেকে গাড়ি, হোটেল এবং খাওয়ার প্যাকেজ নিয়েছিলাম। সুতরাং সেই এজেন্টের ঠিক করে রাখা হোটেলে গিয়েই আমরা উঠে পড়লাম। এই সব ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন আমার আগামী পর্বে। আর আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আগামী পর্ব থেকে শুরু হবে আমার কাশ্মীরের উপর নির্মিত মূল পর্বগুলো। আশা করি সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন পর্বগুলো পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, বেল বাটনে চাপ দিয়েছেন, তারা আমার ভিডিওগুলো দেখে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন এবং সেই সাথে আমাকে অবশ্যই উৎসাহ অনুপ্রেরণা দেবেন, যাতে ভবিষ্যতে আমি আরও ট্রাভেল করতে পারি এবং আরও বেশি ট্রাভেল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, রান উইথ রাজীবেশ সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই।